ঠিক সকাল ৯টা শুরু করছি নজরে বাংলা। পূর্ব কলকাতার জলা জমি, কলকাতার কিডনি, সেটাই বিপদে। এই জলাজমি কি বাঁচানো আর সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন এখনো সময় আছে, এখনো জলাভূমি বাঁচানো যেতে পারে, যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি, মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে দেয়। এই জলাজমি এখন বিপদের মুখে। দিনের দিন জবরদখল, জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল, এই তো হ্যাঁ পুরো হ্যাঁ এই যে কারখানা, হ্যাঁ সব জলা তো ভেড়ি ছিল, জলা তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে। পরিবেশবিদদের আশঙ্কা এভাবে চলতে থাকলে পূর্ব কলকাতার জলাজমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না। প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে। কলকাতায় গরম আরো বাড়বে। এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এখনো সময় আছে, এখনো এই জলাভূমিকে বাঁচানো যেতে পারে, ঠিক যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। বিহারের জামুই জেলায় রয়েছে বিশাল জলাজমি, প্রায় 1100 হেক্টর এলাকা জুড়ে। এই জলাজমি এবং এর সংলগ্ন এলাকায় 150টিরও বেশি প্রজাতির প্রাণী থাকে। এই জলাজমিকে বাঁচাতে নাগি এবং নকটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এখন এই দুটি অভয়ারণ্যের মধ্যে রয়েছে জলাজমি। বিহারের মতন জায়গাতে গত 5 বছরে 6টা রামসার সাইট হয়েছে, বাড়ছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা রামসার সাইটকে যাতে সুপরিকল্পিতভাবে গুছিয়ে রাখা যায় তার ব্যবস্থাপনায় নজর দিচ্ছেন। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানে। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমি, কলকাতার কিডনি, সেটাই এখন বিপদে। কলকাতার ময়দান, যাকে বলা হয় কলকাতার ফুসফুস, প্রচুর গাছ, অনেক অক্সিজেন। কলকাতার ফুসফুস ময়দান আর কলকাতার কিডনি পূর্ব কলকাতার এই জলাভূমি। কলকাতার নোংরা জল প্রাকৃতিক উপায়ে এখানে পরিশোধন হয়, তাই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। প্রতিদিন প্রায় 90 কোটি লিটার জল পরিশোধন করে। জাতীয় পরিবেশ আদালতের নির্ধারিত রেট অনুযায়ী 90 কোটি লিটার জল পরিশোধনে খরচ প্রায় 1600 কোটি টাকা। কিন্তু কলকাতায় এই পরিশোধন হয় প্রাকৃতিকভাবে, তাই 1 পয়সাও খরচ হয় না। পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। এরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস করা হচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। কলকাতা এক বিরল শহর, কারণ এই শহর জল পায় গঙ্গা থেকে, আর বর্জ্য জল পরিশোধন হয় পূর্ব কলকাতার বিশাল জলাজমিতে। চলতি কথায় ভেড়ি, আসলে কলকাতার ভৌগোলিক কিডনি। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা 2টো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি,
কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেসারটা, এই প্রেসারটা নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। কলকাতার বর্জ্য জলকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির সাহায্যে খাদ্য হিসেবে ব্যবহার করে শৈবাল ও মাছেরা। এভাবেই কলকাতার বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন হয়। যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। সেখান থেকে যে অণুজীব যেগুলো, প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাই দিনের পর দিন খুব দ্রুততার সঙ্গে শেষ হচ্ছে কলকাতার কিডনি। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 5 থেকে 7 বছর, তারপর এই কিডনি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আর থাকবে না। বাড়বে দূষণ, বাড়বে গরম, অতিরিক্ত জল কোথায় যাবে? শহরের বজ্র পদার্থ কোথায় গিয়ে পড়বে? প্রাকৃতিক নিয়মেই এই ইস্ট ক্যালকাটার জলাভূমিতে বজ্র পদার্থগুলো রিসাইকেল হয়। সেটা বন্ধ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাই রাজনীতির জায়গায় থাকুক, সচেতনতা ফিরুক মানুষের, বেঁচে উঠুক কলকাতার কিডনি। কারণ কিডনি সুস্থ না থাকলে মানুষ থাকবে কি করে সুস্থ? ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। ভারতের আর্থিক বৃদ্ধিতে সবথেকে বড় বাধা দূষণ। শুল্কের চাপের থেকেও দূষণের ধাক্কা বেশি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এভাবেই ভারতকে সতর্কবার্তা দিলেন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা এখন ভারতীয় অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও দেশ কি গতিতে এগোচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সেটা বোঝানোর চেষ্টা করছে ভারত। এরই মাঝে আসরে গীতা গোপীনাথ, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ গীতা। গীতা গোপীনাথের মতে, ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। Pollution is a challenge in India, and if you look at the impact of pollution on the Indian economy, it is far more consequential than any impact of any tariffs that have been put on India so far. হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক গীতা গোপীনাথের মতে, দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। ভারতের দূষণ যে কোন পর্যায়ে পৌঁছেছে পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন গীতা। বলেন, 2022 সালে করা বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দূষণের জেরে প্রতি বছর ভারতে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান, যা ভারতে মোট মৃত্যুর প্রায় 18%। I think even from any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living
in this kind of pollution. So addressing that on a war footing is critical. I mean, this has to be a top mission for India. ভারতে দূষণের প্রায় মুখ হয়ে উঠেছে নয়াদিল্লি। দিল্লির দিলে দূষণের বিষ। এর জন্য এখন বিজেপির দিকে আঙুল তোলে বিরোধীরা, কারণ তাদের যুক্তি কেন্দ্র, রাজ্য এবং দিল্লি পুরসভা সব জায়গাতেই তো ক্ষমতায় বিজেপি, তাদের তো দায় নিতেই হবে, যা মানতে নারাজ পদ্ম শিবির। দূষণ নিয়ে এভাবেই ভারতে চলে তরজা। এবার সেই দূষণ ইস্যু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো। গীতা গোপীনাথের মতো অর্থনীতিবিদ সতর্ক করে দিলেন ভারতকে। বাজার অর্থনীতির সাথে পরিবেশ কিন্তু একটা ভীষণ একটা ইন্টারকানেক্টেড বিষয়। এটার পুনর্মূল্যায়ন বারবার করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এটা প্রাথমিকভাবে অনেকটা বেশি খরচা, কিন্তু এই মানে বিনিয়োগটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অর্থনীতিভাবে অনেক বেশি চাঙ্গা রাখবে। নিউজ 18 বাংলা। প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী, স্ত্রী প্রার্থী হতে চান বলে দাবি দিলীপ ঘোষের। রিঙ্কু তার থেকেও পুরনো কর্মী বলে দাবি। প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, এমনটাই মন্তব্য দিলীপের। আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান। বিজেপির অভিযোগ, বিধানসভা ভোটের আগে ভয় দেখাতে এই কাজ করেছে তৃণমূল, যদিও তৃণমূল তা মানতে নারাজ। আর এ নিয়ে হাওয়া গরম বীরভূমের নানুরে। পুরনো কৌশল, সেই কৌশলের হাত বদল। বাম আমলে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠত। এবার বিধানসভা ভোটের আগে সেই পুরনো কৌশল। বীরভূমের নানুর, এখানকার বাসাপাড়ায় রামকৃষ্ণ মণ্ডলের বাড়ি। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। তার দাবি, বুধবার সকালে দেখেন বাড়ির গেটে ঝোলানো ব্যাগ, ব্যাগে সাদা থান, সঙ্গে ধূপ, মিষ্টি, মালা। বিজেপির দাবি এ কাজ তৃণমূলের, থান পাঠিয়ে হুমকি দিচ্ছে। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে। তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট। কি কারণ নেবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। ভয় তো লাগছে, আতঙ্কে আছি। কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ভোটের দিন ঘোষণা হয়নি, প্রার্থী তালিকাও বের হয়নি। তার আগে জেলায় জেলায় দেওয়াল লেখা শুরু। চূড়ান্ত ভোটার তালিকা বের হয়নি, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, এরই মাঝে দেওয়াল লিখন শুরু। তা নিয়ে ঝামেলাও শুরু উত্তর 24 পরগনার বারাকপুরে। যেমন বিজেপির দাবি তাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূল, মানতে নারাজ তৃণমূল। গত মাসে দেয়াল লিখন কর্মসূচি হয়েছে, সেই দেয়ালগুলো মুছে দিয়েছে। হঠাৎ করে চুনের বালতি হাতে নিয়ে ওদের মনে হয়েছে সারা পৃথিবীর সব দেয়াল ওদের। তৃণমূল গণতন্ত্রও মানে না, সংবিধানও মানে না, যা খুশি তাই করবে। টিএমসি লেখা আছে, ওয়াল ফর টিএমসি, তার মধ্যেই ওরা আবার নতুন করে ওই বাঁচতে চাই বিজেপি। ওদের দেওয়াল আছে, সব ওয়ার্ডেই কাজ হচ্ছে, চুনকামের কাজ হচ্ছে, হোয়াইট ওয়াশ হচ্ছে, তো ওটা পুছে দিয়েছে। বাঁকুড়ার ওন্দা, এখানেও একই ছবি, দেওয়াল নিয়ে লড়াই। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল দখলের চেষ্টা, এর সঙ্গে তুঙ্গে কথার যুদ্ধ। প্রচারটা শুরু করে দিয়েছি, প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। অ্যাডভান্স উদ্যোগ নিয়েছি। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে, যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে
পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এখানে ময়দানে শাসক দল। বুধবার থেকে শুরু দেওয়াল লিখন। মঙ্গলে উষা বোধে পা আর কি 26-এ আমাদের অঞ্চল একটা ভালো লিড করব। বিধানসভা 2026-এর এই দেওয়াল লক্ষণ থেকে শুরু করলাম। পুরুলিয়াতেও দেওয়ালে লড়াই। তৃণমূল, বিজেপি, সিপিআইএম সকলেই শুরু করে দিয়েছে দেওয়ালে লেখা। নির্বাচন সামনে আছে, প্রচার প্রসার তো হবে, এটা স্বাভাবিক আছে। পুরুলিয়াতে বিজেপি ছাড়া কিছু নেই, সেই জন্য বিজেপিকেই সব দেওয়ালেও দেখতে পাবেন আর সব পরিবারেও দেখতে পাবেন। জোড়া ফুল আঁকছে, কোথাও প্রার্থীর নাম লেখার জন্য জায়গা ফাঁকা রেখে বাকিটা লিখছে। সুতরাং কর্মীরা পরিশ্রম করছে এবং এই কর্মীদের পরিশ্রম তৃণমূলের দেওয়াল লেখন দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, ফরিদপুর এখানেও দেওয়াল লেখা শুরু করে দিয়েছে তৃণমূল। প্রার্থীর নাম ছাড়াই চলছে দেওয়াল লিখন। আমরা দেওয়াল লেখন শুরু করে দিচ্ছি, কারণ নির্বাচন কমিশন যেভাবে বাংলার বিরুদ্ধে লেগেছে, ভোট ঘোষণা করে দেবে, আমাদেরকে সময় দেবে না। প্রার্থীর নাম ঘোষণার বাকি, যেমনি ঘোষণা হয়ে যাবে সেই সময় আমরা প্রার্থীর নাম লিখে দেবো। মুর্শিদাবাদের হরিহরপাড়া এখানে চলছে দেওয়াল বুকিং। 12টা অঞ্চলে সাইড ফর আজকে থেকে শুরু হলো। এখানে ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে, তারপর সেই ক্যান্ডিডেটের নাম তখন সেখানে দেয়ালে লেখা হবে। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে নেতার স্বার্থে সরকারি রাস্তার রুট বদল। বিনপুরে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে অভিযোগ। কেন্দাপাড়া রাস্তার টেন্ডারে রুট ছিল এক, রুট বদলে বিজেপি পঞ্চায়েত সদস্যর বাড়ি পর্যন্ত রাস্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। যার বিরুদ্ধে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য, তিনি এ নিয়ে কি বলছেন? দেখো, বিজেপি পঞ্চায়েত সদস্যের সাথে যোগাযোগ করতে গেল, তার সাথে যোগাযোগ হয়নি। ইতিমধ্যে যেটা গ্রামের মানুষ বা যে ব্যক্তির বাড়ি থেকে যে ব্যক্তির বাড়ি পর্যন্ত এই রাস্তা হওয়ার কথা ছিল, তারা অভিযোগ করছেন তাদের নাম দেওয়া রয়েছে বোর্ডের মধ্যে যে বিকাশ পালের বাড়ি পর্যন্ত আরেক যে ব্যক্তি রয়েছে তার বাড়ি থেকে। তো সেই জায়গায় সে বোর্ড বলেছে অন্য জায়গায় এবং সেই রাস্তা হয়েছে একদম অন্য জায়গায়। কারণ এখানেই বিজেপির যে পঞ্চায়েত সদস্য রয়েছেন সেই সদস্যর নতুন বাড়ি তৈরি হয়েছে এবং সেই নতুন বাড়ির কাছে এই রাস্তা করা হয়েছে শুধুমাত্র তার নিজের স্বার্থে। যেটা অভিযোগ তুলছেন যে বিকাশ পালের কথা বলা হচ্ছে, যে বিকাশ পালের বাড়ির সামনে থেকে এই রাস্তা হওয়ার কথা ছিল, সেই বিকাশ পালও অভিযোগ করছেন যে বিডিও অফিসে তারা এই বিষয় নিয়ে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা বিডিও অফিসের যে সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন তিনি বলেছেন হ্যাঁ, বিষয়টি তাদের কাছে অবগত হয়েছে এবং এই বিষয় নিয়ে তারা দেখছেন যে কি ব্যবস্থা নেওয়া যায়। কারণ বিজেপির যে পঞ্চায়েত সদস্য রয়েছে সে কি করে করলো এই রাস্তা এখানে, যদি রাস্তা অন্য জায়গায় পরিবর্তন হয়েছে সেই জায়গার নাম তো থাকার কথা নয়, সেই জায়গায় নাম উল্লেখ রয়েছে, টাকা বরাদ্দ উল্লেখ রয়েছে এবং যেভাবে রাস্তা হওয়ার কথা ছিল সেভাবে রাস্তাও হয়েছে, কিন্তু রাস্তা অন্য জায়গায় হয়েছে। আর এ নিয়ে সরব তৃণমূল। এই যে জায়গায় রাস্তাটা হয়েছে, যার বাড়ি থেকে হওয়ার কথা এবং যেখানে শেষ হওয়ার কথা সেখানে না হয়ে অন্য কোনো জায়গায় হয়েছে, সেক্ষেত্রে সেখানকার পাবলিকও অভিযোগ করেছে। ওখানে যে বিজেপি মেম্বার আছে বলে জানি বা খবরটা পেয়েছি, তাতে তিনি তার ব্যক্তিগত করে সেটাকে এইভাবে রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে। তো যেখানে হওয়ার কথা, যেখানে মানুষের চাহিদা ছিল সেখানে হয়নি। এটা যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা করে, তাহলে আগামী দিনে তারা কি করবে? গায়ের জোর খাটিয়ে বিভিন্নভাবে সেটাকে হয়তো বা আধিকারিকদের কোনোভাবে মোবিলাইজ করে সেটাকে কিন্তু রাস্তাটাকে এইভাবে করলো। এটা বিজেপির কালচার। এবার আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ। সকালে হালকা ঠান্ডা আর বেলা বাড়তেই গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রিতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিরকম থাকবে? দেখো, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তিশালী হচ্ছে। যদিও তার প্রত্যক্ষ কোনো প্রভাব নেই, কিন্তু পরোক্ষ প্রভাবে কিছু জলীয় বাষ্প বাড়তে পারে। তার ফলে রাতের যে তাপমাত্রা সেটাও কিন্তু বাড়তে চলেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই 17 ডিগ্রি সেলসিয়াসে যে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, কিন্তু দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে কলকাতাতেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে
পারে সোম মঙ্গলবারের মধ্যে। রবিবারে উইকেন্ডেও 19-20 ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। কাজেই দিনে যে শীত সেটা তো কার্যত উধাও হবেই, রাতে এবং সকালে যে শীতের আমেজ পাওয়া যাচ্ছিল সেটাও উইকেন্ডে অনেকটাই কমে যাবে এবং ধীরে ধীরে আগামী সপ্তাহে কার্যত শীতের যে আমেজ সেই আমেজ অনেকটা কমে যেতে পারে বলে অনুমান একেবারে। আবহাওয়া বিজ্ঞানীদের। অনিন্দিতা। ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গেও কমছে শীতের দাপট। শুক্র শনিতে উত্তরবঙ্গে আরো বাড়বে তাপমাত্রা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে পার্থ। একেবারে দেখো, আজ থেকে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা খানিকটা বেড়েছে, কোথাও 1 ডিগ্রি, কোথাও বা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। শহর দার্জিলিং হোক কিংবা কালিম্পং সর্বত্র কিন্তু গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 11 ডিগ্রির আশপাশে। সকাল এবং সন্ধ্যায় খানিকটা হিমেল হাওয়া থাকলেও, হিমেল মেজাজ থাকলেও কিন্তু দিনভর বেশ কিন্তু গরম আবহাওয়া রয়েছে ওটা উত্তরবঙ্গ জুড়ে। কালিম্পং তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি। সমতলের জেলাগুলোর দিকে যদি তাকায় তাহলে কিন্তু উত্তর দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে মালদা সর্বত্র কিন্তু তাপমাত্রা বেড়েছে এবং 15 থেকে 16 ডিগ্রির তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে। ধন্যবাদ পার্থ।